একটা সময় ছিল দর্শক, যখন বাংলাদেশের কাছে বর্বর হিসেবে চিরপরিচিত পাকিস্তানে অনেক রকম অনার কিলিং এর কথা আমরা শুনতাম। সেখানে পারিবারিক সম্মান এবং সামাজিক দায়ের যে ধ্বজাধারী, তাদের সন্তুষ্টিতে রীতিমতো খুনই করা হতো। পাশের দেশ ভারতেও অনেক ঘটনা আছে। বাংলাদেশের জামালপুরের মেলান্দহে খুন হয়নি, যদিও ধর্ষণের শিকার হয়ে 10ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। কিন্তু সেই আত্মহননের পেছনে যে কারণটি মেয়েটি চিঠিতে লিখে রেখেছে, তা আপাত অর্থে একরকম অনার কিলিংই। সমাজ নিজেই এখানে হত্যাকারী, কারণ মেয়েটি লিখেছে ধর্ষণ ঘটনার কারণে পরিবারের মান সম্মানের কথা ভেবেই সে এই পথ বেছে নিয়েছে। দর্শক, আমরা বিস্তারের শুরুতেই এই দুটি সুইসাইড নোট নিয়ে কথা বলবো, তারপর ধাপে ধাপে যাবো অন্য ইস্যুতে। যাচ্ছি আজকের বিস্তারে। মা, পারলে ক্ষমা করো, আমাকে ভুলে যেও। আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেত। যদি বিচার করো তাহলে ছেলেটির নাম মনে রেখো, তামিম। মা বাবা, তোমরা ভালো থেকো। মূলত ধর্ষণের শিকার হয়ে গেল শুক্রবার এমন সুইসাইড নোট লিখে নিজেকে শেষ করলেন জামালপুরের মেলান্দহের সেই কিশোরী। আজ পুলিশ তামিম আহমেদ স্বপনকে গ্রেপ্তার করেছে। এর আগে অভিযুক্ত স্বপনকে আসামি করে থানায় মামলা করেন ছাত্রীর বাবা। গেল বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে 10ম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেন এলাকার চেয়ারম্যানের ভাতিজা স্বপন। সেই ঘটনার ভিডিও ধারণ করেন স্বপনের সঙ্গীরা। পরে কাউকে কিছু জানালে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরে সেই রাতেই নিজ বাড়িতে আত্মহত্যা করে মেয়েটি। লিখে রেখে যায় দুটি সুইসাইড নোট। এলাকাবাসী বলছেন, স্বপন এর আগেও স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করলেও প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাননি। স্বপনকে আসামি করে মেলন্দহ থানায় মামলাটি করেছেন মেয়েটির বাবা। 25 বছরের তামিম আহমেদ স্বপনকে না হয় গ্রেফতার করা গেল, কিন্তু দুটি সুইসাইড নোটে কিশোরী আত্মহত্যার আগে যা লিখলেন সেই বার্তাটি কি পরিষ্কার? বাবা মার সম্মানহানি হতো বলেই ধরে নিয়েছিল মেয়েটি। এই সম্মানহানি কারা করত? তারা তো এই সমাজেরই মানুষ। তাহলে এক অর্থে সমাজই কি মেয়েটির মৃত্যুর জন্য দায়ী নয়? দর্শক, আমরা আলাপ করতে চাই, কথা বলি চলুন। কিশোরীর বাবা আবু সাইদ আমাদের সঙ্গে আছেন। জামালপুরের মেলন্দহ পৌরসভার সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন তো আছেনই। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাদেকা হালিম এবং আমাদের সহকর্মী আনসারি সুমন্ত রয়েছেনই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব আবু সাইদ, আপনাকে সমবেদনা এবং আপনার মানসিক অবস্থা আমরা বুঝতে পারছি। তবু কয়েকটি তথ্য দেবেন যদি আপনি শারীরিকভাবে ঠিক থাকেন। তামিম আহমেদ স্বপনের নাম আমরা শুনতে পাচ্ছি, যাকে আজকে গ্রেফতার করা হলো। আপনি বা আপনার পরিবার তাকে চিনতেন কিনা? জনাব আবু সাইদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব আবু সাইদ, আপনাকে সমবেদনা জানাচ্ছি। যদি কয়েকটি তথ্য দেন, তামিম আহমেদ স্বপনকে আপনি বা আপনার পরিবারের কেউ চিনতেন কিনা? জি, একটু কি জোরে বলা সম্ভব? আচ্ছা, একটু কি বলবেন যদি শারীরিকভাবে আপনি ঠিক থাকেন? কারণ আপনার সঙ্গে টেলিফোনে কথা হয়েছিল এবং আপনি বলেছিলেন যে আসলে বেশ কিছু তথ্য আপনি আমাদেরকে দিতে পারবেন, সেই আশা থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা। একটু যদি বলতেন, তামিম যে আপনার মেয়েকে দীর্ঘদিন ধরে ডিস্টার্ব করে আসছে, কোনোদিন এটা বুঝতে পেরেছিলেন আপনারা? সেটা বুঝতে পারছিলাম। সেদিকে 10 দিন গেছে, আমার মেয়ে এসে বললো একটা ছেলে আমার ডিস্টার্ব করে। বললাম কে বার করে? পরে বললো যে আমাকে ভাতি যাবো না, আমার কথা বলতে পার। বললো যে ওই অর্চনা খোকার মাছ করে বসতে পারে, ডিস্টার্ব করে আসে। পরে আমি বললাম তুমি ভালো ধরে পাও, তাই যদি কথা বলতে পারছি কিন্তু আমার মেয়েকে বিরক্ত করার পরে গার্জিয়ানদের বা জানাইছে কোনো এরকমভাবে অ্যাকশন নেয় নাই। বললাম যে কে রেখায় আমার কথা কে শুনবো, আমার কে মূল্যটা বুঝবে? আমি থানা সেটা ঠিকই করি। এভাবে 8-10 দিন থাকার পরে আমার মেয়ের সাথে এরকমভাবে নাই।
জনাব আবু সাইদ, অনেক ধন্যবাদ। যতটুকু আসলে আপনার কাছ থেকে শুনলাম, এই পরিস্থিতিতে আসলে আপনার সঙ্গে আমরা যোগাযোগও করতে চাইনি, কিন্তু আপনার সঙ্গে যখন আমরা কথা বললাম আপনি নিজে থেকে বলেছিলেন আসলে বেশ কিছু তথ্য জানাবেন, সেই কারণে আপনার সঙ্গে যুক্ত হওয়া, এবং অনেক ধন্যবাদ আপনাকে এই প্রেক্ষাপটে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমজাদ হোসেন, আপনি শুনছিলেন সুইসাইড নোটে লেখা ছিল ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা তামিমের নাম। মানে আপনি নিজে মেলন্দহ পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘদিন, আপনি কতটা জানেন আসলে ঘটনা? তামিমকেও বা কতটা জানেন আপনি? তামিমকে আমি এমনি চিনি এলাকা হিসেবে, তো এই ঘটনার যতটুকু হয়েছে ততটুকু আগে জানতাম। যেদিন ঘটনাটা ঘটে ঠিক সন্ধ্যা 7টার দিকে আমি একটা ফোন পাই, পাওয়ার পরে বাড়িতে আসি দেখি মেয়েটার লাশ। পরে তার লাশ আমরা দেখলাম, সে গলায় ফাঁস দিছে। জানতে পারলাম তার হাতে লেখা চিরকুট আছে, পুরো আমরা চিরকুট দুটো দেখলাম, পড়লাম। না, এই ঘটনা আমরা জানি। আপনি তামিমকে বললেন যে আগে থেকে চিনতেন, মানে কেমন ভাবে চিনতেন? আপনি নিশ্চয়ই জানেন যে তামিমের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের রীতিমতো উত্ত্যক্ত করত, এবং প্রভাবশালী হওয়ার কারণে তার বিরুদ্ধে আসলে কথাও বলা যেত না। এই তথ্যগুলো আপনি জানতেন? সে একটা বখাটে টাইপের, এটা আমরা জানতাম। সে একাধিক বিয়ে করছে, সেটাও আমরা জানতাম। জানার পরে আসলে কি ব্যবস্থা নিয়েছিলেন আপনারা? সেটা তো আমাদের আসলে এলাকার বাইরে, আমাদের অনেকটা দূরে, প্রায় 3 কিলোমিটার মতো দূরে হবে। আমরা তো আসলে ওইভাবে ওদের সমাজে এটার ব্যবস্থা নেয় না, ওদের এলাকার, আমরা পৌরসভা, ওরা 5 নং নগর ইউনিয়নের বাসিন্দা। আচ্ছা, কিন্তু ঘটনা তো ঘটে গেল আপনার এলাকায়, তার মানে সেই এলাকার প্রভাব আপনার এলাকায় ঘটে গেছে। যদিও আপনি এলাকার দায়িত্বে এখন না, কিন্তু একটা সময় আপনি কাউন্সিলর হিসেবে ছিলেন। সেই জায়গা থেকে আসলে এই সমস্ত মানুষ নিয়ে যখন অভিযোগ ওঠে, কাউন্সিলর হিসেবে আপনাদের বা আপনাদের মহলের দায়িত্ব ছিল কিনা আসলে সেই ব্যাপারটা নিয়ে পুলিশের সঙ্গে কথা বলা? আমাদের কাছে এরকম সুনির্দিষ্ট অভিযোগ আগে ছিল না, যার জন্য আমরা হয়তো তাদের কাছে যাই নাই। তবে এখন যে ঘটনাটা ঘটছে, এটা তো আমরা অবশ্যই একটা শাস্তি দাবি করতেছি এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা চাইতেছি, আমরা যেহেতু রীতিমতো মামলা রুজু হয়েছে, এই ঘটনার এমন একটা শাস্তি হওয়া দরকার যেন এইটা দেখে পুনরায় কেউ এই ধরনের ঘটনা করার তারা সাহস না পায়। কিন্তু আমরা দেখলাম ঘটার পর কাউকে না পেয়ে শেষ মুহূর্তে যেই মেয়েটি আত্মহত্যা করলেন তার বাবাকেই আসলে বাদী হয়ে মামলা করতে হলো। এলাকাবাসী আপনারা আপনাদের জায়গা থেকে আসলে আইনগত সহায়তা করার জন্য কোন রকমের কাজ আপনারা করেছিলেন কিনা, বা করা উচিত বলে মনে করেন কিনা? আমরা তো অবশ্যই এলাকাবাসীর সহযোগিতা করেই তার বাবাকে বাদী করে আমরা রুজু করাইছি। আমরা সাথে গিয়েছি, আমরা মিছিল করেছি, মিটিং করেছি। আমরা এটার শাস্তির জন্য, সর্বোচ্চ শাস্তির জন্য আমাদের যতটুকু করণীয় সামাজিক ভাবে, আমরা সমাজ তার পাশে আছি এবং কি থাকবো, এবং এটার সামাজিক ভাবে আমরা তার একটা শাস্তি, সর্বোচ্চ শাস্তি দাবি করি। আমরা সমাজ সিদ্ধান্ত নিয়ে এখন যে ভিকটিমের বাবা বাদী, তাকে আমরা বাদী করাইছি আমরা সমাজের পক্ষ থেকে, এবং আইনি পরামর্শ নিয়ে। আপনি আছেন আমাদের সঙ্গে ডক্টর সাদেক হালিম, আপনার কাছে আরো একবার আমি আসবো। তার আগে পুরো বিষয়টা নিয়ে আরেকটু কথা বলি, তাহলে সেই সমস্ত তথ্যগুলো নিয়ে আপনার কাছে আসবো। আপনি অপেক্ষায় আছেন আমরা জানি। আনসারি সুমন, একটু বলবেন, তামিমকে ময়মনসিংহ থেকে আটক করা হয়েছে আমরা জানি, কখন কিভাবে আটক করা হলো, এবং প্রাথমিকভাবে র্যাব আসলে কি তথ্য দিল তামিমের ব্যাপারে? ধন্যবাদ রাকিব। র্যাব এই ঘটনার শুরু থেকেই ছায়া তদন্ত শুরু করেছিল, এবং গতকাল রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে মূলত সেই লম্পট স্বপনের অবস্থান শনাক্ত করে, এবং সেটি ময়মনসিংহ সদর উপজেলার অষ্টদর ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে রাত দুটোই আটক করে। এবং র্যাব আজ সকালের সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছে যে দর্শক স্বপন মূলত তার অপরাধ স্বীকার করে নিয়েছেন আংশিকভাবে, এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আমি আরেকটু তথ্য আপনাকে জানাই। আমি কিছুক্ষণ আগে মেলান্দ থানার ওসির সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন, র্যাব তাকে মেলান্দ থানায় হস্তান্তর করার পরে মেলান্দ থানা পুলিশ মূলত তাকে আদালতে পাঠায়, এবং আদালতে সে তার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে, এবং আদালত থেকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। যদিও প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয়েছে, এবং অপরাধী দোষ স্বীকার করার কারণে মূলত পুলিশ। সুমন, সেক্ষেত্রে বারবার তামিমের নামটা শুনতে পাচ্ছি, কারণ সুইসাইড নোটে তার নাম ছিল, কিন্তু এই ঘটনাও শোনা যাচ্ছিল যে বেশ কয়েকজন মানুষ যোগ সাজসে কাজ করেছিল। তালিকায় কতজনের নাম উঠে এলো সেক্ষেত্রে? মূলত পরিবার এবং স্থানীয় এলাকাবাসী যেটি বলছেন যে এই মেয়েটিকে, কিশোরীকে মূলত তার 3 বান্ধবী
সকালবেলা বাড়ি থেকে বের করে নিয়ে গেছেন তাদের প্রাইভেটের কথা বলে। তারপরেই মূলত সে রাস্তা থেকে অপহরণের শিকার হয়। যদিও বিষয়টি এখনো স্পষ্ট নয় এবং পুলিশ এই বিষয়ে কাজ করছে, র্যাব এই বিষয়ে কাজ করছে। তারপরেই মূলত তাকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। অনেকগুলো তথ্য জেনে নিলাম। আনসারী সুমন, আপনি আছেন আমাদের সঙ্গে, এই প্রেক্ষাপটে আলাপ করার জন্য যদি কোনো প্রয়োজন হয় আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হব। আপনি আছেন আমাদের সঙ্গে। ডক্টর সাদেকা হালিম, আপনি পুরোটা শুনলেন। এই মেয়েটি সুইসাইড নোটে লিখেছিল সে বেঁচে থাকলে বাবা মার সম্মানহানি করা হবে। এই সম্মানহানি আসলে কারা করতো? সমাজই তো করতো, তাই না? মানে আপনার মনে হয় কিনা যে সব ছাপিয়ে এখানে হত্যাকারী ভূমিকাটি আসলে সমাজের? অবশ্যই সমাজের বিভিন্ন অংশ এই হত্যার জন্য দায়ী আমি মনে করি। প্রথমে হচ্ছে যে যেভাবে বর্ণনাটি আসছে যে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়েছিল এবং 3 জন বান্ধবী নিয়ে গিয়েছিল কোচিং করার নামে। আমার মনে হয় এটা অবশ্যই তদন্তের সাপেক্ষে এটা আমাদের জানতে হবে যেটা কেন নিয়ে গিয়েছিল, এবং যেখানে সে ধর্ষণের শিকার হয়েছে সেখানে আরো কিছু ব্যক্তির উপস্থিতি ছিল সেটা উল্লেখ করা হলো কিছুক্ষণ আগে, যেটা ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হয়েছে, সেটা রেকর্ড করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছিল যে ধর্ষণের এই ভিডিওটি তারা ছেড়ে দিবেন এবং জনসমক্ষে প্রকাশ করবেন। এরপরে ধর্ষণ হওয়ার পরে মেয়েটি বাড়ি ফিরেছে, এটা তো পরিষ্কার, এবং বাড়ি ফেরার পরে সে নোটটি লিখেছে এবং খুব ঠান্ডা মাথায় সে নোটটি লিখে আত্মহননের পথ সে বেছে নেয়। এই কারণেই যে আমরা চারিদিকে যা দেখছি যে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, তার মধ্যে অবশ্যই আমাদের স্থানীয় প্রশাসন আছে, তার মধ্যে আমাদের মসজিদ আছে, মন্দির আছে, উপাসনালয় আছে, আমাদের স্কুল কলেজ আছে, আমাদের কোচিং স্কুল আছে, আমাদের সমাজের অন্যান্য অংশরা আছে। তারা কিন্তু কোনো সময়, আমরা এখনো এটা দৃঢ় চিত্তে বলা যায়, কোনো ক্ষেত্রে মেয়েদেরকে একটি মানুষ হিসেবে বিবেচনা করা, তাদেরকে আমরা এখনো এখানে ছোট করে যদি একটি বিষয় যুক্ত করেন, আমরা অনার কিলিং এর কথা বলছিলাম। সমাজে যে দর্শন, সেই দর্শনটা আসলে মেয়েটি নিয়ে ভাবতে শেখালো যে তার মৃত্যুতে পরিবারের সম্মান বাঁচবে। মানে সেটাও কি পরোক্ষভাবে অনার কিলিং নয়? যদি হয়ে থাকে বেরোনোর উপায়টা আসলে কি? পর্যন্ত না বলে আমি এভাবে বলবো যে আমরা যে সামাজিকরণ প্রক্রিয়া, আমরা মেয়েদেরকে কি শিখাই যে তোমরা সব নিয়ম মেনে চলবে, তোমরা আমাদের কথা শুনবে, তুমি সন্ধ্যার আগে বাড়ি ফেরত আসবে, তুমি অমুকের সাথে কথা বলবে না, তুমি তমুক জামা পরবে না, ইত্যাদি। এটা যে আমরা এমন একটা মানসিক কাঠামো তৈরি করি একটা মেয়ের জীবনে যে সে কোনো কিছু করতে পারে না স্বাভাবিকভাবে, এবং তার যে ভয় ভীতি আতঙ্ক নিয়ে সে বড় হচ্ছে। এবং এরকম একটি ঘটনার পরে এই যে ইজ্জত এবং সম্মান, ধর্ষণ হচ্ছে সর্বোচ্চ একটি সহিংসতামূলক ঘটনা একটি নারী জীবনে করতে পারে। এবং চারিদিকে আমরা এটাও দেখছি যে বিচার যে হীনতার একটা সংস্কৃতি আছে এবং ওখানে একটা পাওয়ার পলিটিক্স। এই ছেলেটি দীর্ঘদিন ধরে সে বখাটে, সে একাধিক মানুষ, এবং তার দ্বারা সে ধর্ষণের শিকার হয়েছে। সেখানে সে কতটুকু বিচার পেত, এই রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় থাকা এই ছেলেটির যারা অভিভাবক আছে, এখন আমরা সেই অপেক্ষা থাকবো যে আসলে বিচার পাবে কিনা, ঠিক মতো এর পিতা যে বললেন কথাগুলো সেটা আসলে বিচারটা পাওয়া যাবে কিনা। এই যে সামাজিকরণের প্রক্রিয়া, এটাতেই কিন্তু মেয়েটাকে আমরা সবকিছুর জন্য দায়িত্ব দিই এবং দায়গ্রস্ত করে ফেলি, যে কারণে সে তার বাবা মার কাছেও সে বকা খেত যে তুমি কেন বাইরে গিয়েছিলে। এই জায়গাগুলোতে আমরা এখনো সেই মেয়েদের জন্য বা কন্যা সন্তানদের জন্য বলি বা অ্যাডাল্ট নারীদের জন্য কিন্তু আমরা সেই স্পেসটি পরিবার বা সমাজ তৈরি করে দিচ্ছে না, বা তাদেরকে একটা নির্ভরতার জায়গায় নিয়ে যাচ্ছি না আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। খুব স্বল্প সময় ছিলেন এবং বেশ কিছু গলদ এবং তার সমাধান আসলে আমাদের সামনে আপনি দেওয়ার চেষ্টা করলেন। অনেক ধন্যবাদ সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে বেশ কয়েকজন অতিথি ছিলেন। আবু সাইদ, সেই আত্মহত্যা করেছিল যে শিক্ষার্থী, তার বাবা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। স্বজনকে যুক্ত করেছিলেন আমাদের সহকর্মী আনসারী সুমন, তিনি নিজেও ছিলেন, এবং মেলন্দ পৌরসভার সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন ছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাদেকা হালিমও এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।